তটিনী মুখার্জি ইন্ডাস্ট্রিতে কর্ণ ডুপ্লিকেট মাল ঢোকার আগেই কর্ণকে জুতোর মালা পরিয়ে সবার সামনে ঘোরায় এবং সমস্ত মাল বাজেয়াপ্ত করে নেয়। উল্টোদিকে নন্দিনী মুখার্জি ও তার স্বামী গৌরব চলে আসে দিরাগমনে তার নিজের বাড়িতে। সেখানেই নন্দিনী বেশ একটু কাঁদো কাঁদো অবস্থা হয়। তার মা বলে, কিরে খোকি, কাঁদছিস কেন, তোর কি হয়েছে? নন্দিনী তার চোখের জল মুছে কষ্টগুলো আড়াল করে বলে, না মা, কিছুই তো হয়নি তেমন। এই ভাবছিলাম কবে বাড়িতে আসবো, এই বাড়ি ছাড়া তো কোনো দিন হতে পারিনি, তাই হঠাৎ করে এই বাড়ি ছাড়া হয়ে একটু কষ্ট হচ্ছিল। মা বাবা তোমাদেরকে ছেড়ে আমি যে কোনো দিন থাকিনি, তাই তোমাদেরকে ছেড়ে হঠাৎ করে থেকে না এই কয়েকদিন আমার খুব কষ্ট হচ্ছিল, সেটাই ভেবে আমার মনটা ভিজে গিয়েছিল গো মা। তারপরে তার মা বলে, মেয়েদের এসব ভাবলে হয় না রে, তাদের শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে বাপের বাড়ির সবাইকে বলতে হয় রে, এই সমাজ সেটাই নিয়ম করেছে। তারপরেই আমরা দেখব গৌরব বেশ ভালো ব্যবহার করে আর এমন একটা ভাব নেয় যেন তার মতো ভদ্র জামাই আর কেউ নেই। তখনই নন্দিনী মা বলে, বাহ জামাই, তোমার ব্যবহার সত্যি গর্ব করার মতো, ভাবতে পারিনি তুমি এত ভালো। তারপরেই সত্যজিৎ মুখার্জি বলে, জামাইটাকে আর দেখতে হবে তো, আমার জামাই আমি সিলেক্ট করেছি, এতটা বাজে আমার টেস্ট নয়, তা আমি বিশ্বাস করি গৌরব আমার মেয়েকে সত্যি ভালো রাখবে। গৌরব শ্বশুরের কাছে গিয়ে পা ধরে প্রণাম করে তাকে জড়িয়ে ধরে সম্মান করে। তখন সত্যজিৎ মুখার্জি বলে, না না, এসব করতে হবে না বাবা, এসবের কি দরকার আছে কি? তখনই শিবপ্রসাদ বলে, এটা কি ব্যবহার দেখছি, গৌরব যে পুরো ভোল পাল্টে দিয়েছে, গৌরবের এইরূপ আমি দেখিনি কোনো দিন। তখনই গৌরব সামনে এসে বলে, বাহ, চিনতে পারছো না না আমাকে? তোমাকে অফিসে একরকম রূপ দেখালাম আর এই বাড়িতে অন্য রকম, তাই একটু কনফিউজড হয়ে যাচ্ছ আমি কে। এখনই গৌরব বলে হাসতে হাসতে, আসল কথা কি জানো, সবাইকে বোকা বানিয়ে আমাকে চলতে হবে, আমার আসল রূপটা সবার সামনে আনলে হবে না। শিবপ্রসাদ বলে, আমি যে জানি তোমার আসল রূপ, আর সেটা আমি সবার সামনে নিয়েই আসবো একদিন না একদিন, কাউকে বুঝতে দিচ্ছ না তুমি, আড়াল করে নিজেকে মহান ভাবছ। তখন কর্ণ বলে, ইম্পসিবল, তুমি কিচ্ছু করতে পারবে না, দিনটা যাক, কালকে দেখবে আমার মাল যখন তোমার ইন্ডাস্ট্রিতে একবার ঢুকে যাবে আর সেটা এখান থেকে ট্রান্সফার করে দেবো, তখন তুই ফেঁসে গিয়েছো। নন্দিনী কান্না শুরু করে দেয় আর কর্ণ বলে, কেঁদে কিচ্ছু হবে না, কান্নাটা বন্ধ করো, তোমার কান্নার দাম দিতে এই পরিবার আর পারবে না। সময় ছিল, সত্যি বড় ভালো ছেলে ছিল, তুমি তাকে সিলেক্ট না করে এই গৌরবের হাত ধরে ভুল করেছো, বিয়ের মণ্ডপেই এই গৌরবকে ছাড়াটা তোমার জন্য বেস্ট ছিল। তখনই তটিনী মুখার্জি পাশ থেকে এসে বলে, আরে কি হয়েছে কি, তোমাদের জন্য যে খাবার রেডি ডাইনিং টেবিলে, চলো সবাই খেতে চলো। তখন সত্যজিৎ বলে, সত্যি কথা বলছিস, খাবার রেডি হয়ে গেছে ঠেমে, তোদেরকে দায়িত্ব দিয়ে না আমার জীবনটা সুখের হয়ে গেছে। আমি ভাবতে পারিনি তটিনী, তুই আমাকে এত শীঘ্র এত সব কিছু আনন্দ উপভোগ করাবি। তখন শিবপ্রসাদ পাশ থেকে এসে বলে, গৌরবের মুখোশ খোলা এতটা সহজ নয়, বুঝতে পারছো টটিনী, ও একটি চাল বুনছে আর এমনভাবে না আমাদেরকে ফাঁসাচ্ছে, সেই জালে আমরা কোনোভাবে বার হতে পারবো না। তখন তটিনী বলে, তুমি পারো না এমন কোনো কাজ নেই, আমি বিশ্বাস করি শিবপ্রসাদ গাঙ্গুলি যদি চায় তাহলে সে সবাইকে হার মানাতে পারে। তখন শিবপ্রসাদ বলে, আমি আমার উপর ভরসা করতে পারছি না। তটিনী বলে, আমি তো আছি তোমার সাথে, তোমার স্ত্রী, তোমার ভালোবাসা, তোমার সব তো আছে, তাহলে তোমাকে এবার লড়াই করতে হবে। তখন শিবপ্রসাদ বলে, লড়াইটা আমি হয়তো করতে পারবো না, আমি বাড়িতে আছি, তুমি যাও বাইরে এবং তুমি সবাইকে ঠান্ডা করে আসো, এটা তোমার দায়িত্ব, আর তুমি এই কর্তব্যটা সসম্মানে পালন করবে। তটিনী বলে, অবশ্যই, আমার হাজবেন্ড আমাকে দায়িত্ব দিয়েছে। সত্যজিৎ মুখার্জি পাশ থেকে এসে বলে, কী কথাবার্তা বলছো বাবা, তুমি একটা কথা শুনবে, তুমি যেদিন থেকে আমার কোম্পানির দায়িত্ব নিয়েছো না, আমার দায়িত্ব নিয়েছো, পরিবারের দায়িত্ব নিয়েছো, এমনকি নন্দিনীর দায়িত্ব নিয়েছো, আমি সত্যি রিল্যাক্স ফিল করছি। লাইফে তোমার মতো জামাই প্রত্যেকটি ব্যক্তির যেন একটি করে হয়, আমি জীবনে তোমার মতো মানুষ দেখিনি, তুমি সত্যি অতুলনীয় একটি ব্যক্তি। তটিনী, তো একটা মহান ব্যক্তিকে পেয়েছিস, যাই হোক, খুব সুন্দর করে জামাই রান্না করেছে, এবার আমি কবজি ডুবিয়ে খাবো। তারপরেই শ্বশুরমশাই ও শাশুড়ি মশাই একসাথে দুই জামাইকে বলে, চলো খাবার টেবিলে, আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। গৌরব তখন বলে, আমি খেতে পারি, কিন্তু ওই যে একটা শর্ত রেখেছি, আমাকে নিচে হাতে সার্ভ করে বড় জামাইবাবু খাওয়াবে, এটাই আমার ইচ্ছা, আর কোনো ইচ্ছা নেই। শিবপ্রসাদ বলে, আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি এবং কি আমি নিজে হাতে তোমাকে সার্ভ করে খাওয়াবো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমি সেই দায়িত্ব মানব না তা কোনো দিন হয় নাকি? আমি বাড়িতে তোমার সাথে বিবাহ দিয়েছি। তারপরেই আমরা দেখব একগাল একগাল করে খেতে ব্যস্ত হয়ে যায় গৌরব, আর সে খেয়ে পড়ে, এ কি বাজে টেস্ট, এটা কোনো স্বাদ হলো নাকি, এটা কি বাজে রান্না,
আমাকে ছোট করার জন্য তুমি এমন ঝাল আর বাজে টেস্ট করেছো? তখন সত্যজিৎ মুখার্জি বলে, কই আমারটা তো টেস্টি, কোনো গণ্ডগোল তো আমি দেখতে পাচ্ছি না। তখন এদের তর্ক বিতর্ক চলে। অপরদিকে মায়াকে ফোন করে তৌটেনি গাঙ্গুলি আর বলে, আজ আমি আপনার অফিসারের দায়িত্ব নিয়েছি, পরশুরামের কাজ আজ আমি করব। মায়া বলে, অবশ্যই আসো, আমি তো তোমার অপেক্ষা করছি। তোমাকে আজকে অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হবে। ওই কর্ণর তার বিষ দাঁত ভাঙতে হবে। কর্ণর বাড়াবাড়ি খুব বেড়ে গেছে। তারপর আমরা দেখব মায়া বলে, বস আমাদের সব কন্ট্রোলে আছে। তরুণী বলে, বাহ, এটা দেখে ভালো লাগলো। সব সময় তুমি নজর রাখো, আমি পরিবারের পুরো কনসেপ্টটা মিটিয়ে তোমার সাথে দেখা করছি। মালটা যখন পুরো আমাদের ফ্যাক্টরিতে নামানো হয়ে যাবে এবং সব কমপ্লিট, তখন আমাকে কল করবে। মায়া ওদিকে সবটা নজরে রাখতে থাকে, আর তটিনী গাঙ্গুলি পরিবারের সাথে সময় কাটাতে থাকে। এবং গৌরব, কর্ণ সবাইকে একসাথে থেকে বুঝে যায় এখানে আর কোনো প্রবলেম নেই, কারণ প্রতিটা মাল ওইদিকে নামতে আছে। কর্ণ তখন সবাই চোখ আড়াল করে একটু সাইডে গিয়ে কল করে এবং জিজ্ঞেস করে, মাল সব মুখার্জি ইন্ডাস্ট্রিতে নামছে তো, কোনো প্রবলেম হয়নি তো? তার লোকেরা বলে, না না, কী প্রবলেম হবে, এখানে কেউ নেই আমরা ছাড়া, রিল্যাক্সে মাল সব নামছে, কোনো প্রবলেমও নেই বস, সব আমরা দেখে নেবো। এবং তাদের মধ্যে একটা ফুল কনফিডেন্স থাকে। কর্ণ সেটা অনুভব করে বুঝে যায় যে তার আর কোনো চিন্তা করার ব্যাপারই নেই। সে কলটা রেখে পুরো ধুমধাম লাউড মিউজিকের মাঝখানে থেকে পরিবারের লোকজনের সাথে ব্যস্ত হয়ে যায়। গৌরব বারবার শৈবপ্রসাদকে ছোটো করার জন্য উঠে পড়ে লেগে বলে, এমন বাজে স্বাদের খাবার দিয়েছ আমাকে। তখনই নন্দিনী বলে, কি বলছো কি, আমাদের কারুর খাবার খারাপ খেতে হয়নি, সবাই খাবার তো খেয়ে আঙুল চাটছে, আর তোমার খাবারটা কেন খারাপ দেবে? তখনই নন্দিনী মুখার্জিকে গৌরব বলে, তাহলে তুমি আমার খাবারটা খেয়ে দেখো। সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ খাবার প্লেটটা ডাস্টবিনে ফেলে দেয়। এবং গৌরব বলে, কি করলে কি, খাবারটা চেক করে দেখতে বলুন বলতো আমি সবাইকে, সবাই বুঝুক খাবারটা কেমন স্বাদ। তখনই গৌরবকে সবাই মিলেমিশে ভুল বুঝিয়ে দেয় আর বলে, শিবপ্রসাদ এর আগেও এই পরিবারের জন্য রান্না করেছে। শিবপ্রসাদ মাটন রান্না করলে এই বাড়ির প্রতিটি লোক আঙুল চেটে খায়, আর তুমি বলছো শিবপ্রসাদ নাকি খারাপ দিয়েছে? এটা সম্ভব নয়, এটা কেউই মানতে পারবো না আমরা, এটা একটা মিথ্যে কথা। আর বাকি সবাই তো আঙুল চেটে খাচ্ছে, তাহলে তোমার প্লেটে কেনই খারাপ খাবার দেবে? তুমি তো বরঞ্চ ওর কাছে খাবার খাওয়ার জন্য আবেদন করেছো, ও তো তোমাকে খুশি হয়ে নিজে হাতে খাবার খাইয়েছে, এটা তো সুখ হবো। তখন গৌরব মনে মনে বলে, তুমি এটা প্ল্যান করে বানিয়েছ না শিবপ্রসাদ, প্রতিশোধ নিচ্ছ আমার কাছ থেকে, ধীরে ধীরে আমি তোমাকে ফাঁসাচ্ছি, এই প্রতিশোধের ট্র্যাপে আমি তোমাকেও ফেলবে, তোমাকে বোঝাবো কতটা ডেঞ্জারাস আমি নিচে। তারপরেই আমরা দেবো সেইখানে তটিনী গাঙ্গুলি বলে শিবপ্রসাদকে চোখে চোখে ইশারা করে যে সে বাইরে যাচ্ছে, কারণ তাকে আবার কর্ণর ওই পুরো ফ্যাক্টরির মালগুলোকে সামলাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ পরিবারের বাকি ব্যক্তিদেরকে বলে, একটু নাচানাচি হয়ে যাক, আপনি না হয় পরে খেয়ে নেবেন। সত্যজিৎ মুখার্জি বলে, না না, পরে খাবে কেন, এক্ষুনি খাক। তখনই বাকি শালীরা তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। আরাধ্যা বুঝতে পারে কিছু একটা দোটানা এখানে চলছে, কিন্তু আরাধ্যা শিবপ্রসাদ তটিনীর সঙ্গ দেয় আর নিজের জামাইবাবুকে টেনে নিয়ে নাচতে গাইতে লেগে পড়ে। নন্দিনী খাবার টেবিলে বসে থাকে। তখন শিবপ্রসাদ পাশে এসে বলে, কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি তোমার সাথে, তোমার সাথে যত বাজে ব্যবহারই করুক, আর আমাকে দিয়ে সাইন করিয়ে ওই ইন্ডাস্ট্রির সমস্ত মাল ঢোকানোর চেষ্টা করলেও কিছু করতে ওরা পারবে না, কারণ ওই ইন্ডাস্ট্রির প্রতিটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর প্রতিটি কোনায় কোনায় আমার লোক চলছে, সর্বক্ষণ নজরে আছি, তাই যত চেষ্টাই করুক আমাকে ফাঁসানো সেটা ইম্পসিবল। আর তুমি একটু সহ্য করো, যত সত্তর পারি এই জিনিসটা থেকে তোমাকে বার করবো। নন্দিনী বলে, আমার আর সহ্য ক্ষমতা নেই, ভালো লাগছে না, কাউকে বিশ্বাস করতে আমার ভয় লাগছে, যাদেরকে ভালোবেসে আপন করবো ভাবলাম, বিশ্বাস করলাম, সে এত বড় ক্ষতি করার জন্য আমার উঠে পড়ে লাগলো। সত্যি অবাক লাগছে প্রতিটি সেকেন্ড, আমি বুঝতে পারছি না। তখন শিবপ্রসাদ বলে, একটু ধৈর্য ধরো, জীবন তোমাকে হয়তো সুন্দর মোড়ে নিয়ে আসবে, হয়তো তোমার সাথে গৌরবের বিবাহটা বিচ্ছেদ হয়ে যেতে পারে। তখনই নন্দিনী মুখটা মানে হতভম্ব হয়ে তাকিয়ে বলে, কি বলছো, বিচ্ছেদ মানে? তখন শিবপ্রসাদ বলে, হ্যাঁ, এই ছেলেটির সাথে তুমি যদি নিজের জীবন ভাবনা চিন্তা করে থাকো, সেটা প্রচণ্ড বড় একটি ভুল। তুমি তো প্রতিটি ক্ষণে ক্ষণে দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস ও, আর কী করতে পারে। তোমার জন্য বেস্ট কিন্তু বলরামই, তুমি বিয়ের মণ্ডপে চাইলে বলরামের সাথে বিবাহটা সম্পূর্ণ করে নিতে পারতে। তখন নন্দিনী বলে, আমি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পারিনি, কাকে কি বলতাম ওই বিয়ের মণ্ডপে যদি আমি বলরামকে আপন করতাম,
এই গৌরবের মুখোশ না খুলে তাহলে আমাকে সবাই ছোট ভাবতো, সবাই আমাকে দোষারোপ করতো এবং বলতো আমি দুশ্চরিত্রা, কারণ আমি ভালোবাসি বলরামকে। আর আমার দিকে আঙুল তুলতো। একটা মেয়ের দিকে আঙুল তুলতে কতক্ষণ লাগে একটা পুরুষ জগতে? এখন প্রতিটি পুরুষ কোনো ভুল কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কোনো কিছু ভাবনা চিন্তা না করে, কোনো কিছু না দেখে অত স্পিডে পারে আঙুল তোলাতে একটি মেয়ের দিকে। কিন্তু মেয়ের দুঃখ কষ্ট সেটা থেকে বোঝে না, কেউ একবার ফিরেও তাকায় না মেয়েটার জীবনে ঠিক কী ঘটছে। আমি ভেবেছিলাম বড়রামকে আমি আপন করব এবং সবাই সামনে বড়রামকে সিঁদুরটা পরাতে বলতাম, কিন্তু এই পরিবারের চাপ ও মান সম্মানের দিকে তাকিয়ে আমি সে কাজটা করিনি। কত দূর ভাই ওরা আমার সাথে ব্যবহার খারাপ করতে পারবে, করুক না, আমি মেনে নেব। আমি সহ্য ক্ষমতা বাড়িয়ে নিয়েছি, আর আমার মন কমজোর নেই। তখনই নান্দিনী কেঁদে ফেলে। শিবপ্রসাদ নিজে হাতে চোখের জলটা মুছে দেয় এবং বড়রামবাবু দূর থেকে সবটা দেখতে থাকে। বড়রামকে গৌরব নজরে যেই পড়ে, গৌরব বলে, বাহ, এখানে বড়রাম, এই দ্বিধাগমনে এসছি আমি, আর অমনি বড়রাম চলে এসছে। তখনই আয়ুষীকে গৌরব জিজ্ঞাসা করে, আচ্ছা এই বড়রাম কখন এসছে? তখন আয়ুষী বলে, কারণ আপনাদের আসার ঠিক 20 থেকে 30 মিনিট আগে এখানে বড়রাম এসে বসে রয়েছে আগে থেকে। তখন গৌরব বলে, আমি আসতে না আসতেই গার্লফ্রেন্ডকে দেখতে অমনি ছুটে চলে এসছে ওই বড়রাম, তাই না? ওকে ব্যবস্থা করতে হবে।